প্রায় রাত 1টার দিকে মাহরিনের হুট করে মেঘালয়ের কথা মনে পড়ল। পার্স থেকে মোবাইল বের করে কল করলো মেঘালয়ের নাম্বারে। হ্যালো মেঘালয়, কই চলে গিয়েছিস? মায়ের কণ্ঠ শুনে মেঘালয়ের যেন ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। মোবাইল এক কানে ঠেকিয়ে অন্য হাত দেওয়ালের ওপরে রেখে কাঁপা কাঁপা গলায় বলল, মা, আলো ঠিক নেই। ওকে অবজারভেশনে রেখেছে আমার বাচ্চাটা। বাকি কথা বলতে পারছে না মেঘালয়। গলার মধ্যে ভাগে কি যেন শক্ত হয়ে দলা পাকিয়ে আছে। সম্পূর্ণ কথা খুলে বলো। কি হয়েছে আলোর? মাহরিনের ধমক শুনে মেঘালয় সবটা খুলে বলল। সব জানার পর মাহরিন ঠোঁটের উপর হাত রেখে ইন্না নিল্লা বলল। মাহরিনের মনে হলো এত দুঃসংবাদ জানার আগে কেন তার মৃত্যু হলো না। বড় ছেলের বউ চলে গেল, নাতনিটা জীবন মরণের সঙ্গে লড়াই করছে। ছোট ছেলের বউটার কেন এমন অবস্থা হলো? মাহরিনের পাশে বসে থাকা ইনায়া সবটা শুনল। ইনায়া মাথাটা দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল। মাসপি সেই যে গেছে এখন অবধি ফিরে আসেনি। তার বাবা মায়ের এতক্ষণে ঢাকা থেকে চলে আসার কথা, কেন জানে এখন অবধি এলো না। কেন তার আপুর মরদেহ অপেক্ষা করছে দাফনের জন্য, অথচ কারো মাথা ব্যথা নেই যেন এই ব্যাপারে। এই পর্যায়ে এসে ইনিয়ার মনে হলো, মানুষের দেহের যখন মৃত্যু হয় তখন দেহের মূল্য থাকে না। শোকমাতম প্রকাশ করার চেয়ে মরদেহ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। যেমন ইনিয়া করছে। তার এত আদরের বড় আপু আজ নেই। সেই আপুর দাফনের চিন্তা তাকে অস্থির করে তুলেছে। অথচ তার এখন উচিত তার আপুর পাশে বসে তার আপুকে মন ভরে দেখার। অথচ একা একা তার আপুর লাশের পাশে বসে থাকার সাহস হচ্ছে না। অথচ এই আপু যখন বেঁচে ছিল তখন ইনিয়া আপুর পাশে না বসলে ভালো লাগতো না। গল্প না করলে পেটের ভাত বোধহয় হজম হতো না। আচ্ছা, তার আপুর কি এখন রাগ হচ্ছে না ইনিয়ার ওপর? হয়তো বলছে, তোর মতো বোন আমি কোথাও দেখিনি ইনিয়া। কথাগুলো ভাবতে ভাবতে ইনিয়া ডুগরে কেঁদে উঠল। বুক ভেঙে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানিয়ার বাবা মা চলে এলো। এরপর যা হলো তা বর্ণনা করার মতো নয়। বুড়ো বাপ মায়ের বিদায় হবার সময়কালে যখন জোয়ান ছেলে মেয়ে চলে যায় তখন কেমন লাগে সেই বুড়ো বাপ মায়ের। তানিয়ার বাবা মায়ের চিৎকারে ভারী হয়ে উঠল হসপিটালের করিডোর। কিছু কেবিনের রোগীর স্বজনরা বেরিয়ে এলো। কেউ কেউ দীর্ঘশ্বাস ছাড়ল, তো কেউ কেউ বাচ্চাটার জন্য দোয়া করছিল। পরদিন ভোরের আলো ফোটার আগেই তানিয়ার লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো তার শ্বশুরবাড়ির উদ্দেশ্য। বাবুকে দেখার জন্য রয়ে গেল মাসফিদের একজন নিকট আত্মীয়। তানিয়ার বাবা মা বারবার চেয়েছিল মেয়ের লাশ ঢাকায় নিয়ে যেতে, কিন্তু মাসফি দেয়নি। মাসফি শেষ রাতের দিকে মসজিদ থেকে বেরিয়ে আসে এবং তখনই তানিয়ার বাবা এই প্রস্তাব জানায়। মাসফি বারণ করে দেয়, উদাস ভঙ্গিতে জবাব দেয়, আপনার মেয়ে বরাবর স্বার্থপর ছিল বাবা, স্বার্থপর বলেই সে চলে গেছে। আমার কথা ভাবেনি, আমার সন্তানের কথা ভাবেনি। কিন্তু আমি তো ওর মতো স্বার্থপর নই। আমি যেই শহরে থাকব সেই শহরে আমার তানিয়া থাকবে। অ্যাম্বুলেন্স যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো তখন অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শুনে চারপাশের বিল্ডিংয়ের অনেক মানুষজন বেরিয়ে আসে এই বাড়ির আসার জন্য। অ্যাম্বুলেন্স থেমে গেছে। বাগানের একপাশে মশারি খাটানো হয়েছে, যেখানে শেষবারের মতো তানিয়াকে গোসল করানো হবে। তানিয়াকে নামানোর জন্য কয়েকজন প্রতিবেশী ছেলে এগিয়ে আসে, যারা বেশিরভাগ মাসফির বয়সী। মাসফি তাদের দেখে বলল, শেষবারের মতো আমাকে তানিয়ার স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে দাও তোমরা। আমি পারবো। মাসফির কথা শুনে তারা ভীষণ দুঃখ প্রকাশ করলো। মাসফি তানিয়ার লাশ কোলে তুলে নিল, তারপর এগিয়ে যায় খাটিয়ার দিকে। খাটিয়ার পাশেই মশারি খাটানো হয়েছে। খাটিয়ার ওপরে আলতো করে রাখলো তানিয়ার লাশকে।
খাটিয়ার দিকে তাকিয়ে মাসফির চোখ ভরে উঠল। এত শক্ত আর ঠান্ডা খাটিয়ার ওপরে শুয়ে থাকা তানিয়ার কি ব্যথা লাগছে না, কষ্ট অনুভব হচ্ছে না? খাটিয়ার পাশে মাটিতে বসে পড়ল মাসফি। তানিয়ার এক গালে হাত রেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তানিয়ার চোখের কোণে চোখের জলের শুকনো ছাপ। মাসফি তাকিয়ে রইল মুখটার দিকে। এই মুখটা আর কখনো দেখা হবে না, এই দেহটা আর কখনো মাসফির দেহের সঙ্গে লেপ্টে থাকবে না, মাসফির দিকে চোখ রাঙিয়ে তাকাবে না। মাসফির চোখ ভরে উঠল। হো হো করে কাঁদতে কাঁদতে থাকে মাসফি। মায়া বাড়িয়ে চলে যাওয়ার মানুষের স্বভাব। তোমার প্রতি আমার অভিমান যখন ছিল তখন কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে না? গতকাল দুপুরে আমার কাছে কি চাইলে তুমি? আমাকে তোমার চাওয়া পূর্ণ করতে দিলে না। তারপর কি থেকে কি হলো, তুমি চলে গেলে না ফেরার দেশে। আমার না বিশ্বাস হচ্ছে না তুমি যে নেই। মনে হচ্ছে এটা আমার দুঃস্বপ্ন। আমার ঘুম ভেঙে যাবে। আমি পাশ ফিরলে তোমার মুখটা দেখতে পারবো। তোমার শ্বাস প্রশ্বাস চলা বুকটার দিকে তাকিয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব। তারপর তোমার উষ্ণ দেহটাকে টেনে এনে আমার বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরব। তোমার তপ্ত শ্বাস এসে আসতে পড়বে আমার উন্মুক্ত বক্ষে। তোমার ঘুম নষ্ট করার দায়ে তুমি চোখ খুলে বিরক্ত চোখে তাকিয়ে বলবে, দিলে তো ঘুমটা নষ্ট করে। মাসফি কথাগুলো বলে শেষ করার পর ঝুঁকে তানিয়ার গালে চুমু দিয়ে পাগলের মতো হাসতে শুরু করলো। আশেপাশের অনেকেই যেন এই ছন্নছাড়া মাসফিকে চিনতে পারছে না। গম্ভীর মানুষটা স্ত্রী বিয়োগের পর কেমন হয়ে গেছে। তানিয়াকে গোসল করানোর জন্য ভেতরে নেওয়া হলো। ইনিয়ার সঙ্গেই ছিল। গোসল শেষ করার পর একটি সাদা কাপড়ের হিজার ওপর চিত করে শোয়ানো হলো। এরপর কর্তা পরিয়ে দেয় এবং বক্ষবন্ধনী নিবদ্ধ বেঁধে দিল। সব শেষে চুলগুলো ঝুঁটি গুজে ভাগ করে বুকের ওপর রেখে দিল। তানিয়ার কোমর সমান চুলগুলো যেন তানিয়ার দেহের মধ্যভাগ ডেকে ফেলল। ইনিয়া প্রায় তানিয়ার লম্বা চুল দেখলে বিরক্ত হতো। ইনিয়ার বিরক্তির জবাবে তানিয়া বলতো, দাদি মরে যাওয়ার আগে বারবার চুল কাটতে বারণ করে গেছে আমাদের। কারণ কি জানিস, নারীরা মরে গেলে তাদের চুল দিয়ে তাদের বুকের ওপর ঢেকে দেয়। এখন যাদের চুল ছোট তাদের কি অবস্থা হবে বলতো? ইনিয়া যেন আজ প্রমাণ পেল তানিয়ার বলে যাওয়া কথার, অথচ আগে হাসির ছলে উড়িয়ে দিত। এর মাঝে আরেকজন এসে একটি ওড়না লেটাকা দিয়ে তানিয়ার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিল। তারপর সব কাপড়ের অতিরিক্ত অংশ একসাথে করে কোমর ও পায়ের দিকে ফিতে দিয়ে বেঁধে দিল। তারপর মুখের ওপর কাপড়টা খোলা রাখলো, যেন শেষবারের মতো মহিলা আত্মীয়, মা, বোন, শাশুড়িরা তানিয়াকে দেখতে পারে। ইনিয়া বোনের শেষ সজ্জা দেখছে বসে বসে। তানিয়ার খাটিয়ার সামনে ভিড় জমেছে। তানিয়ার মায়ের কান্নায় ভারী হয়ে উঠল চারপাশ। মাহরিন এবং ইনিয়া নীরবে চোখের জল ফেলছে। এমন সময় ইনিয়া ঝাপসা নয়নে ধরা পড়ল মেঘালয়ের ঢোকার দৃশ্য। ধীরে ধীরে সবাই তানিয়ার খাটিয়ে কাঁধে তুলে নিল। মাসফি তানিয়ার খাটিয়ে কাঁধে নিতে পারল না। তার শরীরের সকল শক্তি যেন ফুরিয়ে এসেছে। মাসফিকে এক কাজিন ধরে ধরে তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে। তানিয়ার বুড়ো বাপ চোখের জল ফেলতে ফেলতে মেয়ের লাশের খাটিয়ার পেছনে রওনা হলো। তানিয়ার জানাজা সম্পূর্ণ করে দাফন করা হলো। মাসফি অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। তানিয়ার বাবার চোখে জল ফুরিয়ে গেছে। মেঘালয় মাসফির কাঁধে হাত রাখলো। মাসফি ফিরে তাকালো না। সে তখনও তাকিয়ে আছে সদ্য তৈরি হওয়া তানিয়ার কবরের দিকে। তোমার মেয়েটা হাসপাতালে পড়ে আছে, তার কাছে তোমার ফিরে যাওয়া উচিত ভাইয়া। ভাবিকে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু তোমার মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে তোমার চেষ্টা জারি রাখা উচিত।
যার হায়াত আছে সে সকল বিপদ কাটিয়ে বেঁচে থাকবে, হায়াত না থাকলে বাঁচিয়ে রাখবো কি করে? মানুষের জন্ম মৃত্যু সবটাই আল্লাহর হাতে। এত চেষ্টা করেও যে তানিয়াকে বাঁচাতে পারলাম না, কেন পারলাম না? উত্তর আছে তোর কাছে। মাসফির কথায় কোনো জবাব নেই মেঘালয়ের কাছে। একটা সিএনজি ভাড়া করে মাসফি এবং তানিয়ার বাবাকে বাড়িতে পাঠিয়ে দিল মেঘালয়। সে এখান থেকে রওনা হলো আলোর কাছে। কে জানে কি অবস্থা এখন। হাসপাতালের পৌঁছানোর পর মেঘালয় দেখতে পেল সিতারা বেগম কান্না করছেন। বেড খালি, আলো নেই। মেঘালয় আলোকে না দেখতে পেরে সিতারা বেগমের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, মা, আলো কোথায়? আলোর খিঁচুনি উঠেছে বাবা, প্রেশার বেড়ে গেছে, তাই ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছে আলোর সিজারিয়ান অপারেশন করবে। বাবা, আমার আলোর কি হবে? আমার আলোর বাচ্চাটা বাঁচবে তো? মেঘালয় যেন আকাশ থেকে পড়ল। কিন্তু আমাকে না জানিয়ে এত বড় ডিসিশন কে নিয়েছে? আমাকে কল করে জানালেন না কেন? আপনি কোনো কাগজে সাইন করেছেন? না বাবা, আপনি কোনো কাগজে সাইন করেননি। তোমাকে কতবার কল করলাম, তুমি ধরলে না। সিতারা বেগমের কান্নায় ভারী হয়ে উঠল কেবিন। মেঘালয়ের কল না ধরার কারণও তিনি জানেন, তাই মেঘালয়কে দোষারোপ করতে পারলেন না। মেঘালয়ের মনে পড়ল গতকাল রাতে সে কিছু কাগজে সাইন করেছিল। ডাক্তাররা তাকে না জানিয়ে কিভাবে এই কাজ করলো। মেঘালয় কেবিন থেকে বের হলো তড়িঘড়ি করে। অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। প্রায় 40 মিনিট পর একজন নার্স অপারেশন থিয়েটার থেকে বের হলো। মেঘালয় নার্সকে দেখে সামান্য কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কেমন আছে? আপনার ওয়াইফের অবস্থা তেমন ভালো না, ও নেগেটিভ। গ্রুপের ডোনার রেডি রাখুন, কারণ আপনার ওয়াইফের মাত্রাতিরিক্ত ব্লিডিং হচ্ছে। হসপিটালের পক্ষ থেকে অলরেডি 1 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। নার্স কথাগুলো বলে চলে যাচ্ছিল। মেঘালয় শরীর কাঁপছে, তবু নিজের শক্ত রেখে বলল, আমার বাচ্চা, আমার বাবু, ছেলে বাবু হয়েছিল আপনার, কিন্তু সে মৃত্যু হয়েছে। মেঘালয়ের শরীর হুট করে একটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। মেঘালয় এবার নিজেকে সামলাতে পারছে না, কোনো মতে দেওয়াল ধরে দাঁড়িয়ে রইল। দু চোখ ভরে উঠল জলে। মেঘালয়ের চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। ছেলেবাবু হয়েছিল আপনার। বাক্যটা যতটা প্রশ্রুতি মধুর, ঠিক ততটাই বিষাক্তের ন্যায় শোনা গেছে। সে মৃত্যু হয়েছে বাক্যটি সিতারা বেগম মেঘালয়ের পিছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় নার্সের বলা সব কথা শুনতে পেলেন। চোখটা বন্ধ করে বিড়বিড় করে বললেন, এই আপনি করলেন আল্লাহ? আমার আলোর বাপ নেই, একটা বাপের মতো ছেলে সন্তান দিয়ে তাকেও কেড়ে নিলেন। মেয়েটার বাঁচিয়ে রাখবেন তো? আমার তো কেউ নাই আলোর ছাড়া। আলোরে ভালো রাখবেন আপনি। আপনার কাছে সারা জীবন একটা বাচ্চা চাইছি, আপনি দেন নাই। আজ আলোরে চাইছি, আলোরে আমার বুকে ফিরিয়ে দিবেন। আমার আর কিছুই চাওয়ার নাই। আল্লাহ গো, আমার আলোরে আপনি সুস্থ করাইয়া দেন। তানিয়ার কবরের পাশে আরেকটি কবর খোঁড়া হলো মেঘালয়ের ছেলের জন্য, যে কিনা মায়ের গর্ভে কেবল 6 মাস থাকতে পেরেছে। তার মায়ের গর্ভ থেকে যখন তাকে বের করা হলো, সে তখন মৃত ছিল। ডাক্তাররা তার মৃত্যুর কারণ সঠিক বলতে পারছে না। এদিকে মেঘালয়ের জানতে ইচ্ছে করে তার অপরিণত ছেলের মৃত্যুর কারণ কি। মেঘালয়ের মৃত্যু ছেলেকে বাড়িতে নেওয়া হলো না। হসপিটালে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে তৈরি করা হলো দাফনের জন্য। মাসফি, মাহরিন, সিতারা বেগম এক পলক দেখল মেঘালয় আলোর অপরিণত ছেলেকে। একেবারে ছোট্ট আকৃতির এক পুতুল যেন। মাহরিন হাত বাড়িয়ে চুমু খেলো। সিতারা বেগম তাকিয়ে রইলেন। এমন ছোট্ট শিশু কখনো দেখেননি তিনি। মাসফি এগিয়ে এসে কোলে নিতে চাইলে মেঘালয় ভাঙা গলায় বলল, আমার ছেলেকে আমি কোলে নেব,
ভাইয়া, আর কখনো সুযোগ পাবো না যে আমি। মেঘালয় তার ছেলেকে কোলে তোলার সময় তার চোখের পানি গড়িয়ে পড়ল ছোট্ট দেহটার ওপর। মাসফি মেঘালয়কে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। সে নিজেই এক ভাঙাচোরা দেহ নিয়ে ঘুরছে। মেঘালয়কে সান্ত্বনা দেবে কিভাবে? আলো হসপিটালের পোস্ট অপারেটিভ রুমে অচেতন পড়ে আছে। আর এদিকে তার নারী সেরা মানিককে একটু আগে কবরে শুয়ে রেখে এসেছে মেঘালয়। হসপিটালের করিডর কোলাহলপূর্ণ, অথচ মেঘালয়ের মনে হলো এই করিডর জুড়ে সে আর তার ছেলে আছে। মেঘালয়ের তার বুকের দিকে তাকালো, তারপর হাত দুটোর দিকে তাকালো। এই হাত দুটো দিয়ে তো কোলে তুলল, বুকের মধ্যে আগড়ে ধরেছিল, তারপর এই বুক থেকে সরিয়ে এই দুহাত দিয়ে নিষ্ঠুরের মতো কবরে শুয়ে রেখে এসেছে তার বুকের মানিককে। অথচ তার বুকের মানিককে থাকার কথা ছিল নরম বিছানায়। মায়ের বুকের উষ্ণতায় বাপকেও ছাড়ে না মেঘালয়। তা নিয়ে চলে গেছে, তার বাপ মায়ের কোল খালি হয়েছে। এবার তোমার সন্তান চলে গেছে, তোমার আর আলোর বুক খালি হলো। হিসেব বরাবর কথাগুলো যেন মেঘালয়ের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলল। মাথা উঁচু করে তাকাতেই যাকে দেখতে পেল তাতেই মেঘালয় বিস্মিত হয়ে তাকিয়ে রইল সেই মানুষটার মুখের দিকে। কারণ মানুষটার এসব বলার কারণ সে জানে না। গল্প মেঘের ওপারে আলো।